চাচাতো অবুঝ বোন আমার রোমান্টিক বউ প্রথম পর্ব। বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। অনেক তো হলো ছেলেদের শরীর দেখানো, আর কত দেখাবি? নিজের স্বামীর জন্য কিছু জমা রাখো। কথাটা শুনেই চমকি উঠে পিছনে তাকালাম। দেখি রিয়ান ভাইয়া, আমার চাচাতো ভাই, চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে। কি বলছো এসব ভাইয়া? কি বলছি বুঝতে পারিসনি? দাঁতে দাঁত চেপে কথাটা বলে যেন আগুন ছড়িয়ে দিল। আমার গলা শুকিয়ে এলো। আসলে ভাইয়া, আর কিছুই বলতে পারলাম না। পুরো ভার্সিটির সামনে আমাকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। চলেন আপনাদের সাথে পরিচিত হই। আমি রিনি, এবার ইন্টারমিডিয়েট তৃতীয় বর্ষে পড়ছি। করোনার জন্য পরীক্ষাগুলো আটকে আছে। যে আমার সাথে এইভাবে কথা বলল, সে রিয়ান ভাইয়া, আমার চাচাতো ভাই। মা ছোটবেলায় মারা গেছে, আর বাবা আরেকটা বিয়ে করে দূরে কোথাও চলে গেছেন। আমার এই ছোট জীবনে ভরসা বলতে একমাত্র রিয়ান ভাইয়া। তবে আজ তার এই আচরণে আমি হতভম্ব। ছোট থেকে কাকিমা আর কাকুর কাছেই মানুষ হয়েছি। ওরা আমাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার গণ্ডি যেন রিয়ান ভাইয়াকে ছুঁতে পারেনি। ছোটবেলা থেকে সে সবসময় আমাকে একটু দূরে দূরেই রেখেছে। রিয়ান ভাইয়ার এখন পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসা দেখাশোনা করছে। ওর সেই গম্ভীর, অপ্রবেশযোগ্য ভাবটা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে বাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। গাড়ি থেকে নামার আগে একবার ভেবেছিলাম ভাইয়ার সঙ্গে কথা বলবো, কিন্তু সারা রাস্তা সে একটাও কথা বলেনি। কেবল তার কপালের রক্তচাপ দেখলেই বোঝা যাচ্ছিল, ভেতরে কিছু একটা জ্বলছে। গাড়ি থেকে নামার পর ভাইয়া কোনো কথা না বলে আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকে গেল। বসার ঘরে কাকিমা বসেছিলেন আর পাশে আরুষ। আরুষ, রিয়ান ভাইয়ার ছোট ভাই, পড়ে পড়ে। সবসময় তার চঞ্চল হাসি বাড়ির পরিবেশটা হালকা করে রাখে। আমি কিছু বলার আগেই ভাইয়া আমাকে টেনে নিজের রুমের দিকে নিয়ে যেতে শুরু করলো। পিছন থেকে কাকিমার উদ্বিগ্ন গলা শোনা গেল, রিয়ান, কি হয়েছে? এভাবে টানছিস কেন? কাকিমার ডাকে একবারও থামল না সে। তার হাতের চাপ এত শক্ত ছিল, মনে হচ্ছিল যেন আমার কথা বলারও অধিকার নেই। রিয়ান ভাইয়ার চোখের গভীর রাগ আমাকে বাকরুদ্ধ করে রেখেছিল। কি হয়েছে রিনিকে এমন গরুর মতো টেনে আনছিস কেন? কাকিমার উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল পিছন থেকে, কিন্তু রিয়ান ভাইয়া তার কোনো উত্তর দিল না। তার চেহারা দেখে মনে হচ্ছিল, সে যেন নিজের ভেতরে তোলপাড় করছে, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাচ্ছে না। ভাইয়া রেগে গেলে কখনো কথা বলে না। তার নীরব রাগ যেন আশপাশের সবকিছুকে স্তব্ধ করে দেয়। তার ঘরের ভেতরে দাঁড়িয়ে আমি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছি। সে চেয়ারে বসে একদৃষ্টিতে আমাকে দেখছে, যেন আমার সমস্ত ভুল চোখে ফুটে উঠছে। তার সেই গভীর, রাগে জ্বলতে থাকা চোখ আমাকে অস্থির করে তুলল। আমি কিছু বলতে যাব, তার আগেই সে হঠাৎ উঠে আলমারি খুলে একটা ব্যাগ বের করল। সেটা আমার হাতে ঠেলে দিয়ে ধীরে ধীরে বলল, এরপর থেকে যেখানেই যাবি, এটা পরে যাবি। আর যদি কোনোদিন এমন টাইপ জামা পরে বাইরে বের হতে দেখেছি, সেদিন তোর বাড়ি থেকে বের হওয়ার শেষ দিন হবে। এবার যা, ঘর থেকে বের হয়ে যা। তার গলার রুক্ষ সুর, চোখের কঠোরতা, আর সেই ব্যাগের ওজন, সব মিলে আমার শরীর কাঁপছিল। আমি একটাও কথা বলতে পারলাম না। গলা শুকিয়ে আসা আর বুকের ভেতরের চাপা কষ্ট নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলাম। ব্যাগটা খুলে দেখলাম, ভেতরে বোরখা। ভাইয়া আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাল থেকে আমাকে বোরখা পরেই বাইরে যেতে হবে। আমার মন ভেঙে গিয়েছিল। কি দোষ করেছিলাম আমি?
কেন আমাকে বারবার নিজের মতো করে চলার স্বাধীনতার জন্য লড়াই করতে হয়? তবুও কোনো প্রতিবাদ করিনি। শুধু চোখের জল মুছে চুপ করে বসে রইলাম। রাতে সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছিলাম। পরিবারের এমন সুন্দর মুহূর্তগুলো আমার কাছে সবসময় খুব প্রিয়। কিন্তু সেদিন মনটা ভারাক্রান্ত ছিল। হঠাৎ কাকু বললেন, আমাদের রিনির জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে ভালো চাকরি করে। কাল দেখতে আসবে। কাকুর কথায় যেন আমার মাথায় বজ্রপাত হলো। কি বলবো বুঝতে পারছিলাম না। খাবারের দিকে তাকিয়ে বসে রইলাম, কিন্তু গলা দিয়ে একটুও নামছিল না। বুকের ভেতর চাপা কান্নাটা যেন পাথরের মতো চেপে বসেছিল। কাকু আর কাকিমা যখন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন, আমি মাথা নিচু করে চুপ করে বসেছিলাম। হঠাৎ কাকিমা সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, রিনি, তুই কি কাউকে ভালোবাসিস? আমি কি বলবো? কিভাবে বলবো? শুধু মাথা নাড়লাম, না। আর কিছু না বলেই তাড়াতাড়ি সেখান থেকে উঠে গেলাম। কারণ আর এক মুহূর্ত সেখানে থাকলে আমার চোখের পানি আটকে রাখা অসম্ভব হয়ে যেত। নিজের রুমে এসে দরজা বন্ধ করলাম। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো আর থামছিল না। মনে হচ্ছিল, কিভাবে বলবো তাদের, আমি তাদের ছাড়া থাকতে পারবো না। তারা তো আমার জীবন। একা হয়ে যাব ভেবে মনটা আরো ভারী হয়ে উঠল। এভাবে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম, কেউ আমাকে টেনে তুলে নিজের কোলে বসিয়েছে। ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ খুললাম। অবাক হয়ে দেখলাম, রিয়ান ভাইয়া। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, চোখে যেন এক অদ্ভুত গভীরতা। আমি স্তব্ধ হয়ে গেলাম। কারণ রিয়ান ভাইয়া খুব একটা দরকার না হলে আমার রুমে কখনো আসে না। তার আচরণ দেখে কিছুটা বিস্মিত হলাম, আবার ভেতরে ভেতরে চিন্তিত। তাও আবার আমাকে নিজের কোলে বসিয়েছে। লজ্জা আর অস্বস্তি লাগতে শুরু করলো। আমি সরে আসার চেষ্টা করলাম। কিন্তু তার আগেই রিয়ান ভাইয়া আমার হাত ধরে আবার কোলে বসিয়ে বলল, না খেয়ে চলে আসলি কেন? আর এত কান্না করার কি আছে? দেখতেই তো আসবে, বিয়ে করতে তো না। তার কথাগুলো শুনে যেন ভেতরের কষ্টটা আরো বেড়ে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আবার কান্নায় ভেঙে পড়লাম। অবাক করার মতো ব্যাপার হলো, রিয়ান ভাইয়া এবার আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল না। বরং আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না। তুমি এমনভাবে কাঁদছো, যেন দুনিয়ার সবকিছু শেষ হয়ে গেছে। হা কর, এবার সবটুকু খাবার শেষ কর। তার এভাবে আমার যত্ন নেওয়া আর সান্ত্বনা দেওয়া দেখে আমি হতবাক হয়ে গেলাম। যে রিয়ান ভাইয়া সবসময় আমার ওপর রাগ দেখায়, আমাকে কথায় কথায় ধমক দেয়, সে আজ আমার কষ্টটা এত গভীরভাবে বুঝল। এমন ব্যবহার তার কাছ থেকে কল্পনাও করিনি। তারপর যা হল তারপর যা হলো তারপর যা হলো, সেটা আরো অবাক করে দেওয়ার মতো। রিয়ান ভাইয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আমি একদম স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম সে আমাকে এভাবে আদর করল। সবকিছু শেষ করে যখন শুতে যাচ্ছিলাম, তখনই ভাইয়া আমাকে আবার নিজের বুকে টেনে নিল। কম্বলের নিচে ঢুকিয়ে দিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কোনো কথা না। এবার চুপচাপ ঘুমা। তোমার বেশি চিন্তা করার দরকার নেই। আমি যেন নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। রিয়ান ভাইয়া, যে আমাকে কখনোই বুঝতো না, আজ কেন এমন আচরণ করছে? কি হচ্ছে আমার সাথে? তার স্পর্শ, তার কথা, সবকিছু যেন এক অদ্ভুত আবেগ নিয়ে আমার মন ভরিয়ে দিচ্ছিল। তবুও কোনো উত্তর খুঁজে পেলাম না। শুধু চোখ বন্ধ করে শুয়ে রইলাম,
বুকের মধ্যে এক অন্যরকম অনুভূতি নিয়ে। বন্ধুরা, এই গল্পের পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।